নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আমরা জানি আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা এই মুহূর্তে যে কারোর এই ধরনের সমস্যা হতে পারে। মানে ধরুন আপনি সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠলেন, উঠেই দম পাচ্ছেন না, দমটা মনে হচ্ছে একদম আটকে যাচ্ছে, কিংবা একটু তাড়াহুড়ো করে বাড়িতে এলেন, তখনও মনে হচ্ছে যেন হাঁপ ধরছে। এরকম ঘটনা ঘটলেই যে জিনিসটি মাথায় আসে সর্বপ্রথম সেটা হচ্ছে, আমার হাঁপানি হলো না তো, এত হাঁপাচ্ছি কেন? স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আসে। কিন্তু আমরা অনেকেই আবার জানি না যে হাঁপানিটা শুধুমাত্র বয়সকালে নয়, কম বয়সেও আসতে পারে। এবং শুধুমাত্র ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করলে বা দৌড়ঝাঁপ করলে হাঁপানি মনে হবে এমনটা কিন্তু নয়। এই হাঁপানির অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো ধরন রয়েছে। এবার যে পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এত পলিউশন, সেটা একটা কারণ হতে পারে, বা অন্য আরও অনেক কারণ হতে পারে। এর থেকে বেরোবার রাস্তা কি? ভারতের সবচেয়ে প্রাচীন যে চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতি নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলি, অর্থাৎ আয়ুর্বেদ, সেই আয়ুর্বেদ কি বলছে আজকে আমরা শুনবো। একেবারে হট সিটে উপস্থিত রয়েছেন আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ডাক্তার সুলতান খান স্যার। আপনাকে আবারও একবার স্টুডিওতে নমস্কার। আমরা আজকে মূলত হাঁপানি নিয়ে কথা বলবো। একটু জানার চেষ্টা করব যে হাঁপানিটা কত প্রকারের, মানে এর কি কোনো প্রকারভেদ আছে নাকি একরকমেরই হাঁপানি হয়? না, আয়ুর্বেদ শ্বাস রোগ, যেটা আমরা একটা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে 5টা ডিফারেন্স আমরা বলছি, 5 রকমের আমাদের শ্বাস রয়েছে। তার মধ্যে অ্যাস্তমাকে আমরা কোরিলেট করছি তামাক শ্বাসের সঙ্গে। আর এই টপিকটা আমি এই জন্য নিয়েছি কেন আজকে আমি খড়গপুরে ছিলাম, খড়গপুরে চেম্বার করলাম, মেচেদা চেম্বার করলাম। তো খড়গপুরে একটা এমন কেস দেখলাম, বাচ্চাকে 14 বছর বয়স, তার অ্যালার্জির সমস্যা। এখান থেকে কিন্তু আমরা দেখি যে অনেক পেশেন্ট যখন প্রপার চিকিৎসা পায় না, তখন আলটিমেটলি আস্তে আস্তে সেই পেশেন্টটা কিন্তু অ্যাস্তমার দিকে টার্ন করে যায়। আমরা প্রচুর পেশেন্ট দেখেছি যেখানে কিন্তু সবারই একটাই মাথায় টেনশন থাকে যে অ্যাস্তমা আসলো কোথা থেকে, কেন হলো পেশেন্টের অ্যাস্তমা, আর এই তো কম বয়সে অ্যাস্তমা হয়ে গেল কী কারণে? এই যে আপনি বলছেন 14 বছর বয়স, তার যদি অ্যাস্তমার সমস্যা থাকে বা হয়, অ্যালার্জি ওর 10 বছর থেকে হিস্ট্রি আছে। আচ্ছা, ওর 10 বছর থেকে অ্যালার্জি হিস্ট্রি আছে। তার মানে অ্যালার্জি থেকে অ্যাস্তমা হতে পারে? হতে পারে আপনার। তো এটা একটা অনেক বড় কমন একটা ফ্যাক্টর রয়েছে, যেখানে আমরা দেখি অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু অ্যালার্জির সমস্যা থেকে আস্তে আস্তে অ্যাস্তমা দিকে টার্ন করে যায়। অর্থাৎ ধরুন এই যে কারোর চিংড়ি মাছ খেলে, কারো বেগুন ভাজা খেলে, বিভিন্ন রকমের ইস্যু আছে, খাবার থেকে একটা ধরনের অ্যালার্জি হয়, এটাকে অনেকে গুরুত্ব দেয় না, কিংবা ওই খাবারটা সে এড়িয়ে চলে, কিংবা ওই একটু চুলকোলো কোনোভাবে। এটা কি ধীরে 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 টার্ন করতে পারে? অবশ্যই। দেখুন, আপনার অ্যালার্জির প্রবলেমটা হচ্ছে তার সিমটমস বা আপনি তার লক্ষণগুলো যখন আপনি দেখবেন, বেসিক্যালি অ্যালার্জি এমন একটা সমস্যা যে আমার ইমিউন সিস্টেম আমাদের বাইরে যে প্রোডাক্টগুলো রয়েছে, এয়ারে যে ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো রয়েছে, আমাদের শরীরের ভিতরে গিয়ে সবসময় আমাদের ইমিউন সিস্টেমের সঙ্গে ফাইট করছে। আমাদের উপরওয়ালা শরীরটা এত সুন্দর বানিয়েছে যে আমাদের শরীরের ভিতরে কিন্তু একটা আর্মি অলরেডি ফিক্স করে রেখে দিয়েছে যে আমাদের শরীর, যে আমি নিঃশ্বাস নিচ্ছি বা আমাদের, কেন কি আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি প্রত্যেক সেকেন্ডে কিন্তু আমাদের মুখে যে এয়ারগুলো যাচ্ছে তার ভিতরে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া যাচ্ছে। তো ইমিউন সিস্টেম সবসময় ফাইট করছে আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য। আর আপনি যে পলিউশনের কথা বলেছেন একদমই ঠিক, কিন্তু আজকে আমাদের পলিউশনে সিটি যা অবস্থা হয়ে গেছে, পলিউশন প্রচুর মাত্রায় বেড়ে গেছে। এনভায়রনমেন্টে কেমিক্যালে বা এয়ারে কেমিক্যালের সমস্যা অনেক কিছু বেড়ে গেছে। ধুলো থেকেও তো অনেকের অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আমরা বলে থাকি। ধুলো থেকে রয়েছে, অ্যানিমালস থেকে অ্যালার্জি রয়েছে, কারো সিজনাল চেঞ্জ হলে অ্যালার্জির সমস্যা হয়ে যায়, ট্রিগার করে যায়। যারা প্রচুর পরিশ্রম করে তাদের কিন্তু অ্যালার্জির সমস্যা হয়ে যায়, এই অ্যাস্তমা ট্রিগার করে যায়। তো কারণ অনেক কিছু রয়েছে, অনেকগুলো কারণের কারণেই কিন্তু এই অ্যাস্তমাটা হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ধরুন এই যে শীতকাল, এই শীতকালে কি অ্যাস্তমা বাড়ে? এই সময়তে ট্রিগার করে যায়। ট্রিগার মিনস কেন কি, অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ, আমাদের আয়ুর্বেদে এই রোগটাকে ক্যালকুলেট করেছে যে আমাদের শারীরিক দোষ হচ্ছে বায়ু, পিত্ত, কফ। তো বায়ু আমাদের শরীরে যখন বাড়ে, এটা কফের সঙ্গে মিলে কিন্তু আমাদের রোগটা তৈরি হয়।
তো ন্যাচুরালি তো একটা ঠান্ডা যখনই বাড়বে আলটিমেটলি কনজেশন আমাদের বাড়বে, নিঃশ্বাস নিতে যে সমস্যাগুলো মানে যে আমাদের শ্বাসনলীগুলো রয়েছে সেখানে কিন্তু কনজেশন আর বেশি বাড়বে, মিউকাস সিক্রেশন আর বেশি বাড়বে। সেই জন্য শীতকালে এই অ্যাস্তমা পেশেন্টদের জন্য কিন্তু খুব বেশি কষ্টদায়ক হয়ে যায়। তারা কিন্তু শীতকালে কিন্তু সবসময় নিজেকে অনেকটা অ্যালার্ট রাখে। ডাইরেক্ট হাওয়ায় কন্ট্যাক্টে আসলে কিন্তু তাদের সমস্যা বেড়ে যাবে, ঠান্ডা জলে চান করলে কিন্তু সমস্যা বেড়ে যায়, অনেকটা বেড়ে যায়। এই জন্য শীতকাল একটা অ্যাস্তমা পেশেন্টের জন্য কিন্তু সবসময় একটা ডেঞ্জারাস জোন থাকে। কখন একজন রোগী বুঝতে পারবে যে তার বোধহয় হাঁপানি হচ্ছে বা এই ধরনের কী সিমটম থাকে? শুধু কি শ্বাস প্রশ্বাসের সিমটম থাকে নাকি অন্য কোনো সিমটমও থাকে? অনেক কিছু সিমটমস হয়, যেমন উইজিং, মানে যখন নিঃশ্বাস নিতে একটা সাঁয় সাঁয় আওয়াজ করছে, কাফিং হচ্ছে, চেস্ট টাইটনেস, মনে হচ্ছে কেউ চেপে রেখেছে বুকটা, রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হচ্ছে না, যখন ঘুমাতে যাচ্ছে তখন নিঃশ্বাসের সমস্যা বাড়ছে। কেন কি যারা এই অ্যাস্তমা পেশেন্ট বা যাদের এই ব্রিথিং ডিফিকাল্টি হয় তোরা যখনই সুপাইন পজিশনে ঘুমাতে যায় সমস্যাটা আর বেশি বেড়ে যায়। এই জন্য একটু উঁচু থাকে, তারা মাথার নিচে দুটো বালিশ নিয়ে তারা ঘুমায়, একটু উঁচু মাথা থাকে জন্য। তো 3-4টে সিমটম যেটা আমরা দেখি যেটা হচ্ছে উইজিং সাউন্ড, চেস্ট টাইটনেস, কাফিং আর শর্টনেস অফ ব্রিথ, এই সমস্যাগুলো অ্যাভেলেবেল থাকে। এই সিমটমস আমরা দেখি, এই সিমটমস দেখার পর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, সেখানে কিন্তু ধরা পড়ে যে পেশেন্ট অ্যাস্তমা থেকে আক্রান্ত রয়েছে। বেশ, এবার প্রশ্ন হচ্ছে স্যার যে আমরা নর্মালি যেটা শুনে এসছি যে অ্যাস্তমা বা হাঁপানি হয়ে গেলে সেটা নাকি আর সারে না, তাকে অ্যারেস্ট করা যায়। আয়ুর্বেদ কি বলছে? আয়ুর্বেদ বলছে এটা পুরোপুরি ঠিক করা যায়, পুরোপুরি ঠিক করা যায়। কেন কি আমাদের যে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে বা আমাদের সবসময় যে প্রত্যেক রোগের জন্য, মানে ছোট রোগ হোক বা বড় রোগ হোক, মানে একটা পেটের সমস্যা বলুন বা একটা ক্যান্সার মতন রোগ বলুন, সমস্ত রোগের জন্য আমাদের সবসময় একটাই টার্গেট থাকে যে কারণটা কী আছে, রোগটা উৎপন্ন কোথা থেকে হচ্ছে। কেন এই জিনিসটা যখন আমরা মানে ডায়াগনোস করতে পারবো বা ফাইন্ড আউট করতে পারবো, তখন আমরা যে কোনো রোগটাকে পুরোপুরি পেশেন্টকে সুস্থ করতে পারবো। কেন আমি যখন বলছি বাত অ্যান্ড কাফ, তো আমাদের লাইন অফ ট্রিটমেন্ট এমন থাকবে যে পেশেন্টের যে ডোজগুলো ডিসব্যালেন্স হয়েছে তাকে কিন্তু সমান অবস্থায় নিয়ে আসতে হবে। কেন আয়ুর্বেদের কাছে তো কিন্তু কোনো ইনহেলার নেই বা আয়ুর্বেদের কাছে কোনো ইঞ্জেকশনও নেই যে একটা মানুষের যখন অ্যাস্তমা সমস্যা হবে তাকে আমি ইঞ্জেকশন দেবো বা ইনহেলার দিয়ে তাকে তাড়াতাড়ি সুস্থ করতে পারবো, তার সেই প্রবলেমটাকে আমি ওভারকাম করতে পারবো। কিন্তু আয়ুর্বেদ বলছে আমাদের মেডিকেশন আর পঞ্চকর্মা থেরাপি মারফতে কিন্তু আপনি একটা অ্যাস্তমা পেশেন্টকে আপনি ঠিক করতে পারেন। এই যে আপনি এক্ষুনি বললেন যে ইনহেলার নেই, আমরা দেখি যে যাদের এই ধরনের সমস্যা থাকে, শ্বাসকষ্টের সমস্যা থাকে, তারা ইনহেলার ইউজ করে, ইনহেলার সাথে সাথে নিলে যখনই তার সমস্যা হচ্ছে সেখান থেকেও রিলিফ পায়। যে ধরুন এবার যে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করছে তার হঠাৎ করে এই ধরনের যদি ট্রিগার কিছু হয় তাহলে সেক্ষেত্রে সে রিলিফ কি পাবে? মানে সেক্ষেত্রে আয়ুর্বেদের কোনো মেডিসিন রয়েছে? অবশ্যই রয়েছে, আমাদের এমন অনেক মেডিসিন রয়েছে। আর আমাদের মেডিসিন যারা কন্টিনিউ করে তাদের কিন্তু এই সমস্যাই আসে না। আচ্ছা, আপনি যখন আমাদের ট্রিটমেন্টে রয়েছেন, কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট মাস 2 মাস 3 মাস চলে যাচ্ছে, তাহলে সেই এমার্জেন্সি ফেজ কিন্তু আপনার আসবে না। এটা হচ্ছে সবথেকে বেস্ট জিনিস। কারণ আমরা অনেক পেশেন্ট অ্যাস্তমা পেশেন্টের ট্রিটমেন্ট করেছি, উইদিন এ মান্থ তাদের কিন্তু প্রথম আমরা ইনহেলার বন্ধ করতে পেরেছি, যেটা সবথেকে বড় টার্গেট থাকে। কেন অনেক পেশেন্ট যেটা জানে যে ইনহেলার জীবনে বন্ধ হয় না, স্টার্ট হয় একটা পফ থেকে, তারপর দুটো, কিন্তু তারপর হচ্ছে যে প্রত্যেক 1 ঘন্টা 2 ঘন্টা পর রোগটা যেমন সিভিয়ারিটি বাড়ে তেমন কিন্তু আপনার ডোজটা কিন্তু বেড়ে চলে যায়। কিন্তু আয়ুর্বেদ এটা বলছে না, আয়ুর্বেদ বলছে আপনি রোগের ট্রিটমেন্ট করুন, আপনার রোগটা যখন ভালো হবে আলটিমেটলি সমস্ত সিমটমস কিন্তু সাবসাইড করে যাবে, কোনো সিমটমসই আপনি পাবেন না, তাহলে আপনাকে কোনো এরকম এমার্জেন্সি মেডিসিন আপনাকে হাত দিতে হবে না। একদম। তো সুতরাং আপনারা বুঝতে পারছেন যে যাদের এই ধরনের সমস্যা রয়েছে এবং শীতকাল আসছে বলে আপনারা মনে করছেন, কিছুটা আতঙ্কিত হয়ে পড়ছেন, এই রে আবার সেই দুর্বিষহ কষ্টের মধ্যে দিয়ে বইতে হবে, আমি বলবো যদি আপনারা মনে করেন ডেফিনেটলি করে এই বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে পারেন। আমাদের স্ক্রিনে একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আমি একটু নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু নোট করে নিতে পারেন। 9073641643। আমি আবারও বলছি 9073641643, এই নাম্বারে ফোন করতে পারেন, অথবা 9831068089 9831068089 এই নাম্বারেও ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। বেদজ্ঞান আয়ুর্বেদকে পাওয়ার জন্য বা বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরার জন্য খুব বেশি কষ্ট করতে হবে তা কিন্তু নয়। তার কারণ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু বেদজ্ঞানের চেম্বার রয়েছে। তবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্যই সেখানে ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন।
ডক্টর সুলতান খান নিজেও উপস্থিত থাকেন বিভিন্ন জায়গায়, যেরকম উনি এক্ষুনি বললেন যে একটু আগে উনি খড়গপুর থেকে এই স্টুডিওতে এসছেন। তো ফলে আপনারা যে যেখানে রয়েছেন, যে যেখান থেকে এই বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে চাইছেন, আপনারা ওই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে ওখানে জিজ্ঞাসা করুন এবং তারাই আপনাকে বলে দেবে আপনার নিয়ারেস্ট কোন চেম্বারে আপনি আসতে পারবেন এবং কবে আসতে হবে। তবে ডেফিনেটলি করে নাম লেখাতে অর্থাৎ বুকিংটা করাতে কিন্তু ভুলবেন না, তার কারণ নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যক রোগীকেই দেখা সম্ভব হয়, ফলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস হিসেবেই সেখানে কিন্তু কাজ চলে, দিনের জন্য একটা চেম্বার, ফলে যারা আগে আসবেন তাদেরকেই আগে প্রাধান্য দিতে হবে। এনিওয়ে, আমরা আবার একটু আলোচনায় ফিরছি। হাঁপানির আসছি, কিন্তু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি করছি। কে বলছেন? আপনি কে বলছেন দিদি? আমি দুর্গাপুর থেকে ঝর্ণা দাস। আচ্ছা, বলুন ঝর্ণাদি, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার ওই জিভে একটু ব্যথা লাল মতো হয়ে আছে, আর 3-4 মাস হয়ে গেল। হ্যাঁ, কোথায় কোথায়? জিভ জিভ জিভে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জিভে কি হচ্ছে? জিভ 3-4 মাস হয়ে গেল, লাল হয়ে আছে, একটু ব্যথা ব্যথা, দিনা জ্বালা করে। খেতে পাচ্ছেন? ঝাল জিনিস খেতে পারছি না। ঝাল জিনিস খেতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো আর ডক্টর ওই- দেখিয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, আবার একটা জেল দিয়েছে, আর ওই যে ভিটামিন সি আর কমছে না? না, কমছে না। আচ্ছা ঠিক আছে, আপনি এমনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। আপনি যে প্রবলেমটা বলছেন, আপাতত আপনি একটা মানে সামনের সপ্তাহে আমার দুর্গাপুরে চেম্বার রয়েছে, কিন্তু আজ থেকে একটা কাজ করুন, বাড়িতে নিশ্চয়ই মধু থাকবে আপনার, একটু মধু আপনি ইউজ করুন। পুরো মুখে ভিতরে যতটা জায়গায় রয়েছে আপনি মধু দিনে 3 থেকে 4 বার আপনি ইউজ করুন। আর আমাকে আপনি মঙ্গল না বুধবার আমার দুর্গাপুরে চেম্বার রয়েছে, বুধবার আপনি দুর্গাপুরে একবার যোগাযোগ করুন। আজ থেকে আপনি মধুটা ইউজ করতে আরম্ভ করুন, 3 থেকে 4 বার আপনি মধুটা লাগাবেন, কিন্তু বুধবার অবশ্যই একবার এসে যোগাযোগ করবেন। এই যে আপনি একটু আগে বললেন যে খড়গপুরে আপনি একজন অ্যাস্তমা রোগীকে দেখলেন এবং তার বয়স হচ্ছে খুব সামান্য 14 বছর বয়স, অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে অ্যাস্তমা রোগটা কোনো নির্দিষ্ট বয়সের ক্ষেত্রেই যে হবে এমনটা নয়, যে কোনো বয়সেই হতে পারে। রাইট রাইট। জেনেটিক্যালি কোনো বিষয় রয়েছে যে বাবা মায়ের থাকলে তার সন্তানের হতে পারে হাঁপানি? অবশ্যই হতে পারে, অসম্ভব। জেনেটিক কারণ একটা হতে পারে যে মানে ফ্যামিলি কারো রান করছে, সেখান থেকে কিন্তু নেক্সট জেনারেশন ক্যারি ফরওয়ার্ড করতে পারে। কারণ দেখুন, অনেক কিছু কারণ, যেমন একটা জেনেটিক কারণ হলো, সেখানে হচ্ছে ওবেসিটি একটা কারণ আছে। তারপর হচ্ছে আপনি যারা স্মোকিং করছে, প্রচুর স্মোকিং করে, বা যারা স্মোকিং করছে না কিন্তু সেকেন্ড হ্যান্ড মানে থার্ড মানুষ, Passive smoker। প্যাসিভ যে যারা রয়েছে তাদেরও কিন্তু অ্যাস্তমা হয়ে যেতে পারে। তো এটাও কিছু। তারপর হচ্ছে যে এনভায়রনমেন্টের একটা কারণ রয়েছে, যারা এমন জায়গায় চাকরি করছে যেখানে কিন্তু প্রচুর পলিউটেড রয়েছে এরিয়া, তাদের কিন্তু এই অ্যাস্তমা প্রবলেম হতে পারে, মানে মানে তার বাচ্চা বা তাদের জেনারেশন কারো এই প্রবলেমটা হতে পারে। তো এইসব কিছু কারণ রয়েছে অ্যাস্তমা হওয়ার। একদম। এবার প্রশ্ন হচ্ছে যে ধরুন এটা কি একটা লং টার্ম প্রসেস, মানে চিকিৎসার পদ্ধতিটা আমি বলছি, যেটা কি লং টার্ম প্রসেস, অনেক দিন ধরে চিকিৎসা করতে হয় নাকি এটা একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে? দেখুন, আমাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে যে আপনি অ্যাস্তমা প্রবলেমটা আপনার কত দিনে রয়েছে, আচ্ছা, এটা হচ্ছে অনেক বড় ফ্যাক্টর। প্লাস আপনি কী কী ধরনের মেডিসিন আপনি ইউজ করছেন, যে আপনি কোনো স্টিরয়েডের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, বা আপনি এমন কিছু ইনহেলার নিচ্ছেন যেটা আপনাকে সারাদিনে অনেকবার কন্টিনিউয়াসলি কিন্তু আপনাকে ইনহেলার ইউজ করতে হচ্ছে। তো এইসব কিছু ক্রাইটেরিয়া রয়েছে। প্লাস আমাদের কিছু ইনভেস্টিগেশন যে রিপোর্টগুলো আপনার কাছে রয়েছে, সিটি স্ক্যান রয়েছে বা এমআরআই রিপোর্টগুলো রয়েছে আপনার কাছে, বা আপনি স্পাইরোমেট্রি করিয়েছেন, সেই সমস্ত রিপোর্টগুলো আমরা দেখব। আর কতদিন ডিউরেশন একটা ফ্যাক্টর রয়েছে। তো আপনি যখন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে যে তাড়াতাড়ি আসছেন, তাহলে সময়টা খুবই কম লাগছে আপনার অ্যাস্তমা ঠিক করতে। কিন্তু যখনই আপনি একটা অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছেন, সেখানে কিন্তু মোটামুটি 5 থেকে 6 মাস দিয়ে আমরা একটু চিকিৎসা করতে হবে আপনাকে। কেন কি শুধু আপনার অ্যাস্তমা ঠিক হয়ে যাবে আর আপনি কিন্তু বাড়ি ফিরে যাবেন এমন না। অ্যাস্তমা ঠিক হয়ে যাওয়ার পরও কিন্তু আপনার ইমিউন সিস্টেম পর কিন্তু আপনাকে কাজ করতে হবে, ইমিউন সিস্টেমটাকে আপনাকে ভালো রাখতে হবে। কেন কি ডে টু ডে লাইফে আপনি শুধু অ্যাস্তমা না, আমরা যেমন একটা বড় মহামারী করোনা থেকে আমরা ফেস করে বেরিয়েছি আমরা, তো সেখানে যাদের যাদের ইমিউন সিস্টেম ভালো ছিল তারা কিন্তু সার্ভাইভ করেছে, আর যারা ইমিউন সিস্টেম ভালো ছিল না তারা কিন্তু কোল্যাপস করে গেছে। তো এই জন্য ইমিউন সিস্টেমের উপর আপনাকে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে আমি হবে। ইমিউন সিস্টেম নিয়ে আসবো, কিন্তু আপনি এক্ষুনি যেটা বললেন
যে একটা ডিপেন্ড করছে রোগীর রোগটা কত দিনের কী অবস্থায় আছে তার উপর। এবং আমি আপনাদেরকে বললাম যদি আপনারা মনে করে থাকেন বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে পারেন। কেন তার কারণ একটু বলি যে যারা এই বেদজ্ঞানের হাত ধরেছেন তারা কি বলছেন যদি আমরা একটু শুনি। বিশেষ করে এই যে অ্যাস্তমা নিয়ে আমাদের আজকে আলোচনা হচ্ছে, সেই রোগে আক্রান্ত একজন মহিলা তনুশ্রী দেবী, তিনি কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরেছিলেন। তো তিনি এই সংস্থায় এসে ট্রিটমেন্ট করিয়ে স্যারদের কাছ থেকে কি অবস্থায় আছেন, কি বলছেন তিনি একবার শুনবো। আমার নাম তনুশ্রী দিন্ডা। আমি অ্যাজমার পেশেন্ট। আমি আজ 16-17 বছর এই প্রবলেমটাতে ভুগছি। আমি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি, কলকাতাতে আরও বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু আমার কোনো কাজই হচ্ছে না। তারপরে আমি একদিন টিভিতে প্রোগ্রাম দেখলাম এই আয়ুর্বেদিক ব্যাপারে। দেখার পরে স্যারের কাছে এখানে খড়গপুরে আমি 3-4 মাস দেখাচ্ছি। আমার খুবই কাজ হয়ে গেছে এবং আমি তাতে খুবই উপকৃত। আমাকে এখন আর ইনহেলারটা আমাকে আগে কন্টিনিউ নিতে হতো, এখন আমাকে আর ওই ইনহেলারটা নিতে হচ্ছে না। আমি এখন খুবই ভালো আছি। আমরা শুনলাম তনুশ্রী দিন্দা, তিনি বলছেন যে তার সঙ্গে কি কি ঘটেছিল সেটা তিনি বললেন, এবং তিনি লাস্ট যেটা বলছেন যে আমি ভীষণ ভালো আছি। আমরা চাই আপনারা সবাই প্রত্যেকেই খুব ভালো থাকুন, কারণ যে পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে ভালো থাকাটা খুব কষ্টসাধ্য বিষয়। সেখানে যদি কেউ একজন বলেন যে আমি ভালো আছি, সেটা শুনতেও ভালো লাগে আর কি। এনিওয়ে, টেলিফোনে কেউ আছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি, দাস। হ্যাঁ, বাঁকুড়া থেকে বলছি, দাস। আচ্ছা, মিতা দেবী বলুন। আমার মানে আজ 6-7 বছর আগে একটু হাতের গোলমাল হয়েছিল। হ্যাঁ, তাহলে আমি দুর্গাপুরে দেখিয়েছিলাম, আমার ছেলে আমাকে নিয়ে গেছিল, হুম, দিয়ে আমাকে ওষুধ দিয়েছে। ওষুধ খাই, কিন্তু ওষুধ খাওয়ার পর আমার এখন একটু সমস্যা হচ্ছে। আমার একটা গ্রামের মানুষ, পুকুরে চান করি। এই চান করার পর আমার একটু মানে হাঁপানির মতন হয়, আবার একটু বেশি হাঁটাচলা করলেও পরে হয়। হুম। তো এটা কেন হচ্ছে? এটা কতদিন ধরে হচ্ছে? এটা ধরুন আর 5-6 মাস দেরি হচ্ছে। কোনো ডাক্তার দেখিয়েছেন? একটু কাশিও হয়। কোনো না, ডাক্তার এটার জন্য ডাক্তার, হ্যাঁ, দেখিয়েছেন? না, এটার জন্য কোনো ডাক্তার দেখাইনি। দেখাননি এখনো? না। ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি শুনতে থাকুন মিতাদি, ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, আপনার 5-6 মাস হয়েছে, আপনি বলছেন হাঁপানির সমস্যা হচ্ছে আপনার, আর রাত্রেবেলাও এটা প্রবলেমটা আপনার হয়। তো এটা ইমিডিয়েটলি আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করুন, এটা আপনার জন্য সবথেকে ভালো হবে। কেন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট খুব সুন্দর হয়েছে। আর আপনি বলছেন 5-6 মাস হয়েছে, তাহলে আপনার খুব লেন্দি ট্রিটমেন্টের দরকার পড়বে না। কিছু মেডিসিন রয়েছে যেটা আপনি একটু ইউজ করুন, তাতে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি এই অ্যাস্তমা প্রবলেম থেকে বা শ্বাসকষ্ট প্রবলেম থেকে খুব তাড়াতাড়ি আপনি মানে সুফল পেয়ে যাবেন। কেন কি দেখুন, এই সব সমস্যা আপনি যত ফেলে রাখবেন, আর তারপর আপনি এমন মেডিসিন আন্ডারে যখন আপনি যাবেন যেখানে কিন্তু সেই ওষুধের উপর কিন্তু আপনি নির্ভর হয়ে যাবেন, যে কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে এই ওষুধের উপর কিন্তু থাকতেই হবে। মেডিসিন কবে উইথড্র হবে সেটাও কিন্তু কেউ বলতে পারবে না। কিন্তু আয়ুর্বেদ মেডিসিন এমন মেডিসিন যেটা আপনার যতদিন রোগ আপনি ট্রিটমেন্ট করলেন, সুস্থ হলেন, ওষুধ বন্ধ করে দিলেন, এটা হচ্ছে সবথেকে বেস্ট জিনিস। আর আপাতত একটা জিনিস করতে পারেন আপনি, যারাই কিন্তু যে শ্বাসকষ্ট সমস্যা বা অ্যাস্তমা যাদেরই প্রবলেম রয়েছে, খাবারে হিং ব্যবহার করুন। খাবারে হিং সবারই বাড়িতে থাকে, খুবই ছোট মানে অল্প একটু মাত্রায় কিন্তু খাবারে হিং দিয়ে খাবেন। তাতে কী হবে, হিংয়ে কিন্তু যে ফাংশন রয়েছে বা যার ওর ক্যাপাসিটি রয়েছে, হিট মানে খুবই গরম থাকে, তাসির তাদের খুবই গরম থাকে। তো এই জন্য খাবারে একটু হিং ব্যবহার করবেন, আর হেল্পলাইন নাম্বার ফোন করে ইমিডিয়েটলি যোগাযোগ করার চেষ্টা করুন। এই হিংয়ের কথা আপনি যখন বললেন, আমি একটু জিজ্ঞাসা করবো যে হিং দিয়ে খাবারটা কি সবার জন্য বলছেন, নাকি যাদের এই ধরনের অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য বলছেন? দেখুন, হিং সবাইকে খাওয়া উচিত, আচ্ছা, নট অনলি অ্যাস্তমা পেশেন্টকে তো মানে 100% খাওয়া উচিত, কিন্তু যাদের সমস্যা নেই তাদেরও কিন্তু হিং খাওয়া উচিত। আচ্ছা, আচ্ছা। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ, কে বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন আগে বলুন। আমি বর্ধমান থেকে বলছি, বর্ধমানের সেজুরাটি গ্রাম থেকে। আমার নাম আয়েশা খাতুন। আচ্ছা,
আমার মানে আজকে বিগত 10 বছর আমি অ্যাস্তমার ইয়েতে ভুগছি আর কি। হ্যাঁ, তো আমি ইনহেলার মানে আমাকে প্রতিদিনই ইনহেলার ইউজ করতে হচ্ছে। দিনে কতবার ইউজ করেন? দিনে একবারই করি, সকালের দিকে একবার করি। আচ্ছা, আপনার বয়স কত? আমার 37। আর আপনি 10 বছর থেকে অ্যাস্তমা পেশেন্ট? হ্যাঁ। ঠিক আছে, আপনি 27 ঠিক ইয়ার্স আছেন। ওল্ড। দেখুন, সোমবারই আমি বর্ধমানে থাকবো, আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আর আপনার সামনেই পেশেন্টের বক্তব্য দেখিয়েছি, 3 থেকে 4 মাস চিকিৎসা করিয়েছেন, উনি সুস্থ ভালো রয়েছেন। 1 মাসের ভিতরে কিন্তু ওনার ইনহেলারটা টোটালি অফ হয়ে গেছে। আর আপনিও জানেন যে ইনহেলার এমন একটা জিনিস যেটা কিন্তু তাড়াতাড়ি অফ হয় না, বন্ধ হয় না। তো আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন বর্ধমান চেম্বারে আমাদের। সেক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দেবো, আমাদের স্ক্রিনে দেখুন যে হেল্পলাইন নাম্বার রয়েছে, এই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। নাম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি: 9073641643 এবং 9831068089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার আপনারা ফোন করতে পারেন। যারা লিখতে পারেননি তারা দেখুন এই হলুদ বক্সের মধ্যে কিন্তু সেই নাম্বারগুলোই লেখা রয়েছে যা আমি বললাম, 9073641643 এবং 9831068089। এই নাম্বারে ফোন করে আপনারা এখনই কিংবা আফটার দ্য প্রোগ্রামের পরে ফোন করে আপনারা কিন্তু কথা বলতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, সবটাই আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করে নিতে পারেন। এনিওয়ে, যেখানে ছিলাম আমরা আবার একটু সেখানটায় ফিরে আসছি। আপনি বলছেন যে হিং খাওয়া সবার পক্ষে ভালো, কিন্তু এই হাঁপানির সঙ্গে খাওয়া দাওয়ার কোনো রিলেশন আছে? তার কারণ অবশ্যই। কিছু খেলে আমার অ্যালার্জি হচ্ছে, তা থেকে আমার হাঁপানি হচ্ছে, সেটা একটা আলাদা জিনিস। এটা বাদে এমন কোনো খাবার যেটা এই ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে? দেখুন, আপনি মানে আয়ুর্বেদে এই জন্য নিদান পরিবর্জন একটা লাইন অফ ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, কেন কি এমন অনেক খাবার রয়েছে যেটা কিন্তু আপনার রোগটাকে বাড়িয়ে দিতে পারে। আর এটা তো সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে, যারা অ্যাস্তমা পেশেন্ট বা অ্যালার্জি পেশেন্ট তাদেরকে স্যাট রিপোর্ট করে নেওয়া উচিত, স্যারোলজিক্যাল অ্যালার্জিক টেস্ট। এই জন্য কেন কি সেই রিপোর্টে আপনি পেয়ে যাবেন কোন কোন খাবার থেকে আপনার অ্যালার্জি রয়েছে। মানে অনেক লোক রয়েছে যাদের গমে অ্যালার্জি রয়েছে, অনেক লোক রয়েছে মানে বিভিন্ন রকমের অ্যালার্জি পাওয়া যায়, কিন্তু আপনি না জানার জন্য সেই খাবারটা খেয়ে নিলে কিন্তু আপনার রোগটা কিন্তু প্রচুর ট্রিগার করে যাবে, অনেকটা বেড়ে যাবে। এবার আমি নর্মালি ওইটাই ছাড়াও কিন্তু অন্য এমন খাবার কিছু রয়েছে যার জন্য কিন্তু আমার রেসপিরেটরি ডিস্ট্রেস বাড়তে পারে। যেমন রয়েছে এমন কিছু খাওয়া দাওয়া রয়েছে যে আমি অনেক খেয়ে ফেললাম, এক্সেস খেয়ে ফেললাম, আমার খাবার প্রপার ডাইজেস্ট হলো না, আমার পেট পরিষ্কার হলো না, তো আলটিমেটলি আমার সমস্যাটা বাড়বে। কেন কি আয়ুর্বেদ বলছে যারাই কিন্তু অ্যাস্তমা পেশেন্ট রয়েছে তাদের কিন্তু পেট সবসময় পরিষ্কার থাকা উচিত আর মেটাবলিজম ভালো থাকা উচিত। আদারওয়াইজ যখন পেট পরিষ্কার হবে না তার কিন্তু সিমটমসটা অনেক ট্রিগার করবে, অনেক বাড়বে, অনেক বেড়ে যাবে। আর যারাই অ্যাস্তমা পেশেন্ট তাদেরকে জিজ্ঞেস করবেন, যেদিন তার পেট পরিষ্কার হয় না তাদের কিন্তু সারা দিন খুবই কষ্টদায়ক থাকে। মানে রোগটা অ্যাস্তমা মানে শ্বাস প্রশ্বাসের, কিন্তু যুক্ত আছে পেটের সঙ্গে, মানে পেট পরিষ্কার না থাকলে সেটা নাকি বেড়ে যাবে। বুঝুন, টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? ডাক্তারবাবু, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন স্যার? পুরুলিয়া থেকে বলছি, লালটু ভুই। আচ্ছা, বলুন একটু। বলছি যে আমার খুব ঠান্ডা লাগার সমস্যা আছে, মাঝে মধ্যে ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, বেশ, ঠান্ডা এটাই লাগার সমস্যা। একটু ঠান্ডা লাগার সমস্যা আছে, মাঝে মধ্যে একটু ঘোরাঘুরি করি ব্যবসার কাজে, হ্যাঁ, ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লেগে যায় বলতে তারপরে আপনি কি করেন? ওষুধ খান 4টি? ওষুধ কিছু খাই না। খান না? আপনি আবার কমে যায়? হ্যাঁ, আবার কমে যায়। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। আপনাদের মতন পেশেন্টদের জন্যই কিন্তু এই রাসায়ন মেডিসিন আয়ুর্বেদে কিন্তু তৈরি করা হয়েছে। যে রাসায়ন মেডিসিন, তার নাম হচ্ছে রাসায়ন, যে এমন মেডিসিন যেটা কিন্তু খেলে আমাদের ইমিউন সিস্টেম অনেক ভালো থাকে। তো বিভিন্ন রকমের আমাদের রাসায়ন পাওয়া যায়, বাজারে অ্যাভেলেবল রয়েছে। আমলকি রাসায়ন আছে, চ্যবনপ্রাশ আছে, এমন কিন্তু অনেক রয়েছে। কিন্তু নেওয়ার আগে সবথেকে ইম্পর্টেন্ট হয়েছে মানে কতটা অথেন্টিক ওষুধ রয়েছে এটা কিন্তু দেখে নেওয়াটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে। তো আপনি গড়িয়া থেকে বলছেন, আপনি আমাদের চেম্বারে একবার যোগাযোগ করুন, যে মেডিসিন দরকার থাকবে আমি বলে দেবো আপনাকে। এনিওয়ে, আমরা আবার একটু আলোচনায় ফিরে আসছি, যদিও আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। সেখানে দাঁড়িয়ে আমাদের আজকের অ্যাস্তমা নিয়েই আলোচনা চলছে। মূলত হাঁপানি রোগ যাদের রয়েছে
বা হাঁপানি কী কী থেকে হতে পারে সেই সংক্রান্ত আলোচনা হচ্ছে। আপনি যেটা বললেন লাস্ট, যে এটা পেটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পেটের গুরুত্বপূর্ণ ভূমিকা বোধহয় সব মানে মানব শরীরে যে কোনো রোগের ক্ষেত্রেই একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পেট পরিষ্কার থাকলে বোধহয় অন্যান্য রোগ জ্বালাগুলো অনেকটাই কমে আর কি। একদম ঠিক, কেন কি আয়ুর্বেদ কনসেপ্ট রয়েছে যে অ্যাস্তমা বা তামাক শ্বাস যেটা তৈরি হচ্ছে আমাদের স্টমাকে, সেটা তৈরি হচ্ছে স্টমাকে, উইথ দ্য হেল্প অফ অন্য বা মানে দোষের সঙ্গে সে কাফে গিয়ে প্রকোপ হচ্ছে। তো এই জন্য আমরা যখন দেখি যে পেশেন্ট খুব সিভিয়ার পেশেন্ট হয়ে গেছে বা তার কন্ডিশন এমন রয়ে গেছে যে ওষুধে কোনো রেসপন্স হচ্ছে না, তাদের জন্য পঞ্চকর্মাতে আমাদের বমন থেরাপি রয়েছে। মানে কিছু মেডিকেটেড ওষুধ দেবো আমরা, পেশেন্টকে খাওয়াবো আর ভমিটিং করাবো, আর ভমিটিং করিয়ে তার শরীর থেকে দোষটাকে কিন্তু বার করবো আমরা। মানে যে দোষ রয়েছে, মানে যে মরবিডগুলো রয়েছে সেটা শরীর থেকে পুরোপুরি বার করবো। সেটা করার পর পেশেন্ট কিন্তু পুরোপুরি রিলিফ পেয়ে যাবে, শ্বাসকষ্ট সমস্যা থেকে রিলিফ পেয়ে যাবে। এই জন্য আয়ুর্বেদ এমন একটা প্যাথি রয়েছে যেখানে কিন্তু আপনি যে কোনো মানে কন্ডিশনে এসে চিকিৎসা করাতে পারেন। এমন না যে আপনি যখন আজকে সমস্যা হয়েছে তো আজকে আসতে হবে। আপনি 10 বছরের রোগী রয়েছেন, সেখানেও আপনার ট্রিটমেন্ট রয়েছে। আপনি 20 বছরের রোগী রয়েছেন, সেখানেও ট্রিটমেন্ট, কিন্তু লাইন অফ ট্রিটমেন্ট আপনার জন্য একটু ডিফারেন্ট হবে। সময় একটু আপনাকে এক্সটেন্ড করতে হবে, সময় একটু আপনাকে লাগবে এই সমস্যাগুলোকে পুরোপুরি সারতে। কেন কি যখন আপনার সমস্যা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, সেখানে কিন্তু আমাকে একটা প্ল্যানিং করে পঞ্চকর্মা করে আপনাকে শরীর থেকে বমন করে শরীরটাকে পুরোপুরি ডিটক্সিফাইড করতে হবে। তখন গিয়ে কিন্তু আপনি একটা ক্রিটিক্যাল অ্যাস্তমা প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। বেশ, তাহলে সেক্ষেত্রে যারা আপনারা, আবারও বলছি আমি, যে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, আগামী শীতটাতে আরও কষ্ট পাবেন এই আশঙ্কা আতঙ্ক মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো যদি আপনারা মনে করেন ডেফিনেটলি বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে পারেন। ধরার জন্য কি করতে হবে সেটা আমি এর আগেও একবার বলে দিয়েছি, সুযোগ পেলে আমি আবারও বলছি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যেটা প্রশ্ন সেটা হলো যে এটা তো নয় গেল যে মানে আয়ুর্বেদে যারা পঞ্চকর্মার মধ্যে দিয়ে আপনি এদেরকে সুস্থ করে তুলছেন, এইখানটায় সার্বিকভাবে বাড়িতে আমি একটু জানার চেষ্টা করছি, যাদের এই ধরনের হয়তো অ্যাজমা নেই কিন্তু একটু শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, এটা আনইজি ফিল হয়, এরা কি করতে পারে যার কারণে এরা একটু রিলিফ পেতে পারে? কি উপায় আছে বাড়িতে? একটু আগে যেরকম আপনি মুখের ক্ষেত্রে মধুর কথা বললেন, আমি সেই কারণে জিজ্ঞাসা করছি। দেখুন, আপনার শ্বাসকষ্ট সমস্যা রয়েছে, কেন কি অ্যাস্তমা একদিনে হয় না, ক্রনিক সমস্যা। আপনি দীর্ঘদিন অ্যালার্জি সমস্যা বা রেসপিরেটরি ডিস্ট্রেস থেকে ভুগছেন, সেখান থেকে আপনি অ্যাস্তমাতে টার্ন করে গেছে। তো আপনি যেটা আমি একটু আগে বললাম, হিং আপনি ব্যবহার করতে পারেন খাবারের জন্য। সেকেন্ড হচ্ছে তেল আর সেন্দেক নুন একটু গরম করে আপনি আপনার চেস্টে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর পিঠে অ্যাপ্লাই করতে পারেন। আর সূর্য আলো, সকালবেলা সূর্য আলোতে আপনি একটু বসবেন, তাতে আপনার শরীরে যে দোষগুলো প্রকোপ আছে সেটা একটু কমবে। তো দুটো জিনিস আপনি বাড়িতে করতে পারেন। क्या बात, থ্যাংক ইউ স্যার। আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে, তার কারণ সময় শেষ। যারা আপনারা অনুষ্ঠানের সঙ্গে ছিলেন তারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমাদের কামনা। যারা বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে চাইছেন তারা অবশ্যই ওই অনলাইনে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের মতন বিদায় নেব, নমস্কার।